চলুন ফ্যান টেস্ট করে দেখি। রেডি? রুক্ষ জট বাঁধা চুল ড্যামেজের লক্ষণ, মানে চুলে হয়তো পুষ্টির অভাব রয়েছে। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার এর 1/4 ময়শ্চারাইজিং মিল্ক ও নিউট্রিসিরাম ড্যামেজ রিপেয়ার করে প্রথম ধোয়া থেকেই। চলুন আবার টেস্ট করি। সফট করবে চুল, লুকিয়ে থাকা ড্যামেজ হবে দূর। নতুন ডাভ ইন্টেন্স রিপেয়ার। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শিক্ষার্থীদের শহীদি মার্চ রূপ নিল জনসমুদ্রে। আন্দোলনে নিহতদের শ্রদ্ধায় স্মরণ, দেশ গড়া দৃপ্ত স্লোগানে মুখরিত রাজপথ। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সংস্কার করব, গড়ে তুলব একটি মানবিক বাংলাদেশ। আগে যে নৈরাজ্যতা দেশে ছিল সেই নৈরাজ্যতা আর কখনো হতে দেওয়া হবে না। বিতর্কিত আহ্বাল কমিশনের বিদায়, অবশেষে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরামর্শ। শুধু পদত্যাগ নয়, বিচার চাই বিএনপি। বিডিআর বিদ্রোহে ভারত আওয়ামী লীগের প্রত্যক্ষ ষড়যন্ত্রের অভিযোগ। হাসিনা আমলে চাকরি হারানো সেনা কর্মকর্তাদের কর্মসংস্থান দাবি। স্পিকার শিরিন শারমিনের ব্যাংক হিসাব তলব। বেক্সিমকোতে তত্ত্বাবধায়ক নিয়োগের রুল জারি। ইসলামী ব্যাংকের অর্ধেক ঋণই গেছে এস আলমের পকেটে। কড়া নিরাপত্তায় সাভার গাজীপুরে বেশিরভাগ গার্মেন্টস চালু। মোড়ে মোড়ে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল। কিছু প্রতিষ্ঠানে বিক্ষোভের পর ছুটি ঘোষণা। পোলিও টিকা কর্মসূচির মাঝেই গাজায় ফের বোমা হামলা। আরও 42 বেসামরিক ফিলিস্তিনের মৃত্যু। সীমান্ত করিডোর ছাড়া হবে না ঘোষণা নেতানিয়াহুর। এবং ভারত সিরিজেও হেড কোচের দায়িত্বে থাকছেন হাথুরু সিংহে। মুশফিকের পরামর্শে আগে ভাগে ক্যাম্প করার ফল মিলেছে পাকিস্তানে, জানালেন তারেক আজিজ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। স্বৈরাচারী সরকার পতনের মাস পূর্তিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের শহীদি মার্চ কর্মসূচি রূপ নেয় জনসমুদ্রে। বিকাল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই মিছিলে সামিল হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রক্তক্ষয়ী আন্দোলনে হারানো সহযাত্রীদের স্মরণে যাদের চোখে জ্বলে ওঠে নতুন দিনের স্বপ্ন, কণ্ঠে ছিল তারুণ্যের বলিষ্ঠ উচ্চারণ। 3:30 নাগাদ শুরু হয় শহীদি মার্চ। রাজ্য ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, বাংলা মোটর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এই পুরো যাত্রাপথে ছাত্র জনতার মুখে ছিল নানা স্লোগান। শহীদ মিনার প্রাঙ্গণে শহীদি মার্চকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির হন ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। শহীদি মার্চে অংশ নিতে আসেন জুলাই আন্দোলনে স্বজন হারানো অনেকেই। এ সময় অশ্রুসিক্ত চোখে সন্তান হত্যার বিচার দাবি করেন তারা। সরকারের যে ব্যবস্থা কাঠামো ছিল তাদেরকে সবার আইনের আওতায় নিয়ে আসা হোক, দ্রুততম শাস্তির দেওয়া হোক। অন্ততপক্ষে একটি মায়ের কথা চিন্তা করে হলেও আপনারা এই লাশটিকে তোলার ব্যবস্থা করুন। শহীদি মার্চে অংশ নিতে আসা অনেকেই আশা করেন রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে তা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। আন্দোলনে বের হয়েছি, বাসায় ফিরে যেতে পারবো কিনা জানি না। এখন আমাদের মাত্র শুরু হলো, আরো অনেক দূর পথ যাওয়া। এত দ্রুত তো কোনো কিছু করা যায় না, সরকারকে অবশ্যই সময় দিতে হবে। এই বিজয় সারা বাংলাদেশের জন্য, এই বিজয়কে আমরা ইনশাআল্লাহ অক্ষুণ্ণ রাখবো। কোটা আন্দোলনের জের ধরে জুলাই মাসে শুরু হওয়া ছাত্র আন্দোলন অল্প সময়ের মধ্যে রূপ নেয় গণ অভ্যুত্থানে, যার সমাপ্তি ঘটে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, শহীদি মার্চ কর্মসূচি পরে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, শহীদি মার্চ কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে কথা বলছিলেন সার্জিস আলম। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অবশেষে বিদায় নিল বহু বিতর্কের জন্ম দেয়া আউয়াল কমিশন। দুপুর 12টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল এই কমিশন। বিদায় বেলায় সংস্কারের নানা সুপারিশ তুলে ধরে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জরুরি। 5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটের ঠিক 1 মাস পূর্ণ হওয়ার দিনেই জরুরি সংবাদ সম্মেলনে আসেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার মনস্থির করেছেন। রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগপত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিলেও লিখিত বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন পর্যন্ত সবকটি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়। ভেঙে দেওয়া সংসদের 299টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। বর্তমান সরকারের অধীনে সামনে জাতীয় নির্বাচন সহ অন্যান্য নির্বাচন নিয়েও তুলে ধরেন বেশ কিছু প্রস্তাবনা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। ব্রিফিং চলাকালে নির্বাচন ভবনের বাইরে একদল লোক বিক্ষোভ দেখান। তারা হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্লোগান দেন। শাফিয়াস রাস্তা, নিউজ 24, ঢাকা। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আর খুব দ্রুতই সেই রিভিউ কমিটিটি ঘোষণা করা হবে, যাতে শ্রমিকরা তাদের সকল দাবি দাওয়া নিয়ে সেই রিভিউ কমিটির কাছে দিতে পারে এবং রিভিউ কমিটি কনসার্ন মিনিস্ট্রি বা কনসার্ন অধিদপ্তর কিংবা পরিদপ্তরের মাধ্যমে সেই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্নভাবেই যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে, আমাদের যে গণভবন আছে, এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ, ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। গণভবন যেই অবস্থায় আছে, জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে, এটিকে বিজয় করেছে, ঠিক সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব, যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের যেই বৈঠক, সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুধু পদত্যাগ করে পার পাবে না নির্বাচন কমিশন। সংবিধান লঙ্ঘন করে বিগত 3টি নির্বাচনকে বৈধতা দেওয়ার অপরাধে রাকিব, হুদা, আউয়াল 3 কমিশনকেই বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। এ সময় বিএনপি নেতারা আরো বলেন, বিতর্কিত নির্বাচনগুলো কিভাবে অনুষ্ঠিত হয়েছে তা জানার অধিকার জনগণের রয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের ঠিক 1 মাস পর পদত্যাগ করলেন কাজী হাবিবুল আউয়াল সহ তার কমিশনের সদস্যরা। পদত্যাগ করতে মনস্থির করেছে। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। সকালে ইউথ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কমিশনের সবাইকেই আইনের আওতায় আনতে হবে। যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ইসি সংস্কারে সব রাজনৈতিক দলের মতামতকেই গুরুত্ব দিতে হবে। এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবীর মতামত দিয়ে এই সরকার নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সেজে তাদেরকে সেই দায়িত্ব বুঝিয়ে দেবে, যাতে তারা এখন থেকে কাজ শুরু করতে পারে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, রাকিব, হুদা, আউয়াল 3 কমিশনই ন্যাক্কারজনক ভূমিকা রেখেছিল শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে। শেখ হাসিনার কথা শুনে আপনি যে অন্যায়গুলো করলেন, একতরফা একটা নির্বাচন, গুন্ডা পান্ডা সন্ত্রাসীদের দিয়ে ব্যালট ভরার নির্বাচন, গোটা দেশ দেখেছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দেখেছে, তারপরে আপনি করলেন কি করে? তাহলে আপনার চাকরিটা এত বড় ছিল? দেশ, রাষ্ট্র, এটা কি আপনাদের কাছে বড় ছিল না? অপকর্মকারীদের যদি ক্ষমা করা হয়, তবে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের সাথে বেইমানি করা হবে বলেও মন্তব্য করেন রিজভী। শহীদি আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না? মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আগে সবাই একসাথে বসে চা খেতাম, আর এখন চা ভালোবাসেন? তাহলে ড্রয়িং রুমে আসেন। চা রেডি। এভাবে সম্পর্কগুলো মিষ্টি মধুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। কড়া নিরাপত্তায় খুলল সাভার, আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানা। কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকেরা, তবে বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। আর এদিকে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সাভারের অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলেছে। সকাল থেকে দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। পুরোদমে চলছে উৎপাদন কার্যক্রম। কারখানার নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। টঙ্গী, আশুলিয়া, ইপিজেডে বেশ কিছু কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ইপিক গ্রুপের পিজিসিএল গার্মেন্টসের সামনে নানা দাবিতে বিক্ষোভ করেছেন কারখানাটির শ্রমিকরা। কোনো কারণ ছাড়াই বন্ধ করে দিছে। আমাদের ইনসেফটি ছিল, ওগুলা কারণ ছাড়াই বন্ধ করে দিছে। আমরা ওগুলা পুনরায় চাই। পুলিশ আইছে, ডিবি, আমার সবার প্রধান লোক সব আইছে, এরা সিগনেচারও দিছে, দাবি আমাদের মেনে নেওয়া হয়েছে। এখন আমাদের বলতেছে কোনো দাবি মেনে নেওয়া হয় নাই। অন্যদিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শ্রমিকদের যে ভাষা, শ্রমিকরা যেটা বলতে চায় সেটার পক্ষে, সেটার জন্য আমরা কথা বলছি, যে মালিক পক্ষের সাথে এবং শ্রমিক পক্ষের একটা নেগোসিয়েশন করার জন্য, এবং এই জিনিসটা সমাধান হোক। গাজীপুরে 900 শিল্প পুলিশের সঙ্গে সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তার মাঝে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ, বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা।
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকাল 11:30টায় ঢাকা সেনানিবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান 3 বাহিনী প্রধান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন শিখা অনির্বাণে। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। 3 বাহিনীর একটি চৌকস দল সরকার প্রধানকে গার্ড অফ অনার দেন। বিয়োগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডাল ভাত কর্মসূচি বা রেশন বৃদ্ধির জন্য নয়, বিডিআর বিদ্রোহ হয়েছিল ভারত ও আওয়ামী লীগের প্রত্যক্ষ ষড়যন্ত্রে, এমন দাবি করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন। বিডিআর বিদ্রোহ নিয়ে হওয়া তদন্তে অনেক সীমাবদ্ধতা আছে বলে দাবি করেন সাবেক এই সামরিক কর্মকর্তা। জাতীয় প্রেস ক্লাবে বিডিআর বিদ্রোহের কারণ নির্ণয়ে সেনা তদন্তের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করে উন্মত্ত বিডিআর জওয়ানরা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। তবে 15 বছর পার হলেও শেষ হয়নি 2 মামলার চূড়ান্ত বিচার। একটি মামলা আপিল পর্যায়ে থাকলেও আরেকটি মামলার সাক্ষ্য গ্রহণ এখনও শেষ হয়নি। এই ঘটনায় সেনাবাহিনী গঠিত তদন্ত আদালতের অন্যতম শীর্ষ কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বলছেন, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে ঘটেছিল এই বিদ্রোহ। তিনি অর্গানাইজ করে অর্গানাইজের একজন কারিগর ছিলেন। 11টার মধ্যে পাশের একটি দেশে 11 বার টেলিফোন করেছেন। তৎকালীন সরকারও এই বিদ্রোহের সঙ্গে জড়িত বলে মনে করেন সাবেক এই সেনা কর্মকর্তা। তাপসের এখানে ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল। সোহেল তাজ উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি যারা খুনি তাদেরকে বাইরে পাঠানোর ব্যাপারে সুবিধা করে দিয়েছিলেন। এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নানা কারণে গত 15 বছর চাকরিচ্যুত করেছে সশস্ত্র বাহিনীর অন্তত 250 কর্মকর্তাকে, এমন অভিযোগ করছেন চাকরিচ্যুত সামরিক কর্মকর্তারা। তাদের পক্ষের লোক না বা তাদের কথা শুনবে না, তাদের কথায় অপরাধ করবে না, অপরাধমূলক কোনো কাজে জড়িত হবে না, এই কারণে অফিসারদেরকে চাকরি হারাতে হয়েছে। যাদেরকে ফোর্সফুলি রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে তাদেরকে ফুল পেনশন এবং তাদের যেই বেনিফিটসগুলো আছে, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে সম্মান। অনেকে সন্তান স্ত্রী সহ কিন্তু অনেক বিপন্ন জীবনযাপন করছে। চাকরি হারানো এসব কর্মকর্তার দাবি, বাহিনীতে ফেরার সুযোগ না থাকলেও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান করা হোক। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সন্ধ্যার সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। মিথ্যা মামলা ও সাক্ষীর মাধ্যমে জামায়াতের নেতাদের ফাঁসির মাধ্যমে হত্যা করেছে আওয়ামী লীগ। জেল জুলুমের মাধ্যমে নিষ্ঠুর আচরণ করা হয়েছে জামায়াতের নেতাকর্মীদের ওপর। শাপলা চত্বরেও নৃশংসতা চালিয়েছে তারা। এসব ঘটনায় মামলা হবে এবং সাজাও পেতে হবে তাদের, এমনটি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এই সরকারের দুঃশাসনের 15.5 বছর আমাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। নতুন কালচার চালু করেছিল, তাদের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে মিছিল করতে হবে। হাস্যস্কর ব্যাপার। আমরা ওইটার তোয়াক্কা করি নাই প্রথম দিকে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সকল অন্যায়েরই প্রতিবাদ করার চেষ্টা করেছি। এর মধ্যে তিনটা অগ্রহণযোগ্য একেবারেই বাজে 3টা নির্বাচন তারা চলে বলে কৌশলে অনুষ্ঠান করে নিয়েছিল। দর্শক, এবার জানাবো ফায়ার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখভালে কেন তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ তার পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসনদের অন্যতম সুবিধাভোগী সালমান এফ রহমান দেশের শেয়ার বাজার কেলেঙ্কারি, শেখ হাসিনা পরিবারের অর্থ আত্মসাতের অন্যতম কারিগর তিনি। এমনকি দেশের ব্যবসায়ীদের জিম্মি করে সরকারের ইচ্ছামতো চাঁদা আদায়েরও অভিযোগ তার বিরুদ্ধে। হাসিনা সরকারের পতনের পর নৌপথে পালাতে গিয়ে গ্রেপ্তার হওয়া সালমান এফ রহমানের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এসব তথ্য। এসব বিষয় তুলে ধরে তার সকল ব্যবসা প্রতিষ্ঠানে তত্ত্বাবধায়ক নিয়োগ ও পাচার করা অর্থের তথ্য প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের যে লোনগুলি আছে সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কেন তথ্য প্রদান করবেন না এবং একই সাথে বাংলাদেশ ব্যাংক রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করবেন না বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য। বেক্সিমকো গ্রুপের যে অর্থ পাচার হয়েছে কিনা সেই ব্যাপারে একটি রিপোর্ট প্রদান করবেন না, এই 3 মর্মে রুল ইস্যু করা হয়েছে। এদিকে সদ্য পদত্যাগ করা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তার স্বামী, সন্তান সহ 5 জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা। এ সংক্রান্ত চিঠি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। তারল্য সংকটকে ইসলামী ব্যাংকের বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে ব্যাংকটির নতুন পর্ষদ। এই কারণে গ্রাহকদের অর্থ উত্তোলন সীমিত করা হয়েছে। গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে ইসলামী ব্যাংক চেয়ারম্যান জানান, ব্যাংকটির ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি আরও জানান, ইসলামী ব্যাংকের অর্ধেক ঋণই গেছে এস আলমের পকেটে। দখলের পর ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে ব্যাপক লুটপাট চালায় এস আলম গ্রুপ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ব্যাংকটি পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নিয়োগ দেয়া হয় নতুন পর্ষদ। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানালেন, ব্যাংকটির বিতরণ করা মোট ঋণের অর্ধেকই নিয়েছে এস আলম। ইতিমধ্যে জামানতের বাইরে থাকা শিল্পগোষ্ঠীটির অন্য সম্পদের তথ্য জানতে চিঠি দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ে। কিছু জিনিস বাইরে নিয়ে গেছে, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই, কিন্তু দেশে যে কাজটা করেছে, মানি মুভমেন্টে অ্যাসেট প্রকিউর করছে, নামে করেছে, বেনামে করেছে, তার নামটা তো আমি রেজিস্টার্ড আছি, ইজিলি পেয়ে যাচ্ছি, কিন্তু ওটা পাওয়ার জন্য যদি আমি লোক নিয়োগ করতাম অনেক সময় লাগতো। আমরা স্ট্রেট একদম কেন্দ্রে আঘাত করছি। আমরা ল মিনিস্ট্রিতে চিঠি লিখেছি, উনি আইজিআরকে লিখবেন, আমরা দ্রুত চিঠিটা পেয়ে যাচ্ছি। গেল কয়েক বছরের অনিয়ম খতিয়ে দেখতে 3 অডিট ফার্ম নিয়োগ দেওয়ার কথাও জানান চেয়ারম্যান। যেন 3টা ফার্মকে দিয়ে ইনভেস্টমেন্ট দেখবে একটা ফার্ম, ট্রেজারি এবং ফিনান্স দেখবে একটা ফার্ম, এইচআর আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে, এইচআর এবং আপনি প্রকিউরমেন্ট নিয়েও আরেকটা ফার্মকে দিয়েছি, যাতে দ্রুত হয়। এই জন্য 3টা ফার্মকে আমরা দায়িত্ব দিয়েছি। ধীরে ধীরে তারল্য সংকট কমে আসছে বলে দাবি চেয়ারম্যানের। এটা যেহেতু এখানে ফান্ড ডাইভার্ট হয়ে ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। দর্শক, সন্ধ্যা সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি আরও বলেন, ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর দিকে প্রথমে নজর দেওয়া হচ্ছে।
ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে, লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তাও আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য, তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একটা দৃশ্যমান। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কোনোভাবেই থামছে না ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও 42 ফিলিস্তিনের। গাজা সীমান্ত করিডোর নিরাপদ না হওয়া পর্যন্ত ছাড়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে হামাস বলছে এখনো নতুন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি তারা। আর এরই মধ্যে গাজা যুদ্ধ নিয়ে তুরস্কে বুধবার আলোচনা করেছেন তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক চাপ বা দেশের নাগরিকদের তুমুল বিক্ষোভ কোনো কিছুতেই থামছে না দখলদার বাহিনীর আগ্রাসন। গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। পোলিও টিকা কর্মসূচির মধ্যেই চালানো হয়েছে বোমা হামলা। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। বুধবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জাত আল রিশেক বললেন, যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে এখনো নতুন কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি তারা। একই দিনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, শুধুমাত্র দক্ষিণ গাজা এবং মিশরের মধ্যকার সীমান্ত এলাকাকে হামাসের লাইফলাইন হিসেবে ব্যবহার না করার নিশ্চয়তা পেলেই গাজার স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে তার দেশ। গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তিদের দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। সময়ের সাথে সাথে আরও তীব্র হচ্ছে সাধারণ নাগরিকদের আন্দোলন। এরই মধ্যে তুরস্ক সফরে বুধবার রাজধানী আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গাজা, লিবিয়া এবং সোমালিয়া সংকট নিয়ে আলোচনা করেছেন দুই নেতা। নিবির আমিন, নিউজ 24। আসছে নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ব্যাপকভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। ভুল তথ্য ছড়িয়ে আসন্ন নির্বাচনের ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে বলে দাবি করেছে দেশটি। এরই মধ্যে রুশ গণমাধ্যম আরটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, মস্কোর ভুয়া তথ্য প্রচার ঘিরে ফৌজদারি মামলা, ইন্টারনেট ডোমেইন আটক এবং নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। গুপ্তচর বৃত্তি ও অর্থ পাচারের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগে আরটির 2 সাংবাদিকের শাস্তির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। তবে নিজেদের ওপর আনা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি আরটি। সময় হলো আরো একটি বিরতির। সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। দর্শক, এবার জানাবো খেলার খবর। চলতি মাসে ভারত সিরিজেও বাংলাদেশের হেড কোচ বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। দর্শক, এবার জানাবো খেলার খবর। চলতি মাসে ভারত সিরিজেও বাংলাদেশের হেড কোচের দায়িত্বে থাকছেন চান্ডিকা হাথুরুসিংহে। এদিকে মুশফিকুর রহিমের পরামর্শ অনুযায়ী পাকিস্তান সিরিজের বেশ আগে ক্যাম্প শুরু হওয়ায় দল রেজাল্ট পেয়েছে বলে জানান বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজ। 7 দিন আর 7 দিন, 14 দিন পরে একটা ইনস্টিটিউশন হতে পারে। বিসিবি সভাপতির কথা অনুযায়ী পাকিস্তান সিরিজের পর হেড কোচ চান্ডিকা হাথুরুসিং এর চাকরি হারানোর বিষয়টি ছিল ওপেন সিক্রেট, কিন্তু পাকিস্তান সফরে ঐতিহাসিক সিরিজ জয়ের পর সেখান থেকে সরে এসেছে বিসিবি। 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্ত আস্থা পাচ্ছেন হাথুরুতে। যদিও বাংলাদেশে ফিরেই অস্ট্রেলিয়ায় গেছেন টাইগার কোচ। আগামী 12 সেপ্টেম্বর ঢাকায় যোগ দেবেন দলের সঙ্গে, দেখা করবেন বিসিবি প্রেসিডেন্টের সঙ্গেও। কোচিং স্টাফ যারা ছিল অনেক কষ্ট করেছেন, প্রপার পরিকল্পনা আমাদেরকে
আমাদেরকে দিয়েছেন। বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজের মতে হাথুরুর গেম প্ল্যান অন্যদের থেকে আলাদা, সেখানেই দেশিদের চেয়ে বেশ এগিয়ে টাইগারদের মাস্টারমাইন্ড হাথুরু। হাতুরা যে প্ল্যানিং করে তার প্ল্যানিং ওয়াজ সো গুড, আপনি তার শত্রুকেও জিজ্ঞেস করলে বলবে যে তার প্ল্যানিং ওয়াজ সো গুড, বাট আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো তাহলে ইন দ্য ফিউচার রানে যদি হাতুরা নাও থাকে তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। পাকিস্তান সিরিজের আগে মুশফিকের পরামর্শেই শুরু হয় বাংলা টাইগার্সের ক্যাম্প। ফলাফল পেতে সেটি বেশ কাজে এসেছে বলেও অভিমত তারেকের। যে ধরনের মানসিকতা নিয়ে আমরা ক্রিকেটটা খেলি, যেটা অনেক সময় আপনারাই বলেন যে আসলে আমরা আসলে নিবেদনের যে জায়গাটা নিয়ে অনেক সময় কোশ্চেন মার্ক আসে, তো সেই জায়গাগুলোতে কাজ করা হচ্ছে। আগামী 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলার ছেলেরা। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী 19 তারিখে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে আছে বাংলাদেশ ফুটবল। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচের 6 মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন শেখ মোরসালিন। রাকিবের ক্রসে ভুটানের জালে বল জড়ান তরুণ স্ট্রাইকার। প্রতিপক্ষের মাঠে এখন পর্যন্ত দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল বাড়াতে পারেনি দলটি। এই ম্যাচে 4-4-2 ফরমেশনে খেলছে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। দর্শক, আর এই ছিল নিউজ 24 সন্ধ্যা সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।